আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে এসেছি ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় বর্ষের একটি পত্র পড়ানোর জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। আজকে আমি মানব সম্পদ ব্যবস্থাপনার চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটির বিষয়বস্তু হচ্ছে মানব সম্পদ সংগ্রহ ও মানব সম্পদ নির্বাচন। তো প্রিয় শিক্ষার্থী, সকলে একটু কাগজ কলম নিয়ে বসে পড়ি। তোমরা সকলে অবগত আছো, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের কলেজ বন্ধ রয়েছে। পরবর্তীতে যখনই কলেজ কার্যক্রম চালু হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে মূলত তোমাদেরকে আমরা অনলাইনে ক্লাস করিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমাদের এই ক্লাসগুলো। তোমরা মনোযোগের সাথে অবশ্যই ক্লাসগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমার মনোযোগ তোমার শিক্ষার যে প্রক্রিয়া, শেখানোর যে প্রক্রিয়া, সেটি সহজ করে দিবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে বোঝার চেষ্টা করি মানব সম্পদ সংগ্রহ কি। একটি প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন লোক সংগ্রহ করাকে বলা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন লোক সংগ্রহ করাকে বলা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে মানব সম্পদ নির্বাচন কি। মানব সম্পদ নির্বাচন হচ্ছে সংগ্রহিত মানব সম্পদ থেকে বাছাই করে যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ নিয়োগদান করার প্রক্রিয়াকে বলা হবে মানব সম্পদ নির্বাচন। তার মানে মানব সম্পদ নির্বাচনের সংজ্ঞাটি বুঝতে গেলে প্রথমেই তোমাকে বুঝতে হবে মানব সম্পদ সংগ্রহ কি। আমি আবারও বলছি, মানব সম্পদ সংগ্রহ হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য চাহিদা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ সংগ্রহ করার প্রক্রিয়া। একইভাবে মানব সম্পদ নির্বাচন হচ্ছে সংগ্রহিত মানব সম্পদ থেকে উপযুক্ত মানব সম্পদকে যাচাই বাছাই করার মাধ্যমে নির্বাচন করা। অর্থাৎ মানব সম্পদ নির্বাচন হচ্ছে উপযুক্ত কর্মীকে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখেন বোর্ডের মধ্যে আমরা একটি কোশ্চেন লিখেছি, সোর্স অফ হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট, অর্থাৎ মানব সম্পদ সংগ্রহের উৎস। মানব সম্পদ সংগ্রহের উৎসকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ইন্টারনাল সোর্স, আরেকটি হচ্ছে এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স বলতে কি বোঝানো হয়? ইন্টারনাল সোর্স বলতে বোঝানো হয় মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উপাদান, অর্থাৎ যে প্রক্রিয়ায় মানব সম্পদ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোঝার চেষ্টা করি মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি। দেখেন, প্রথমে বলা হয়েছে এক্সিস্টিং ওয়ার্কার প্রমোশন, অর্থাৎ কর্মরত কর্মীদের পদোন্নতি। কীরকম বিষয়টা? প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে তাদের পদোন্নতির মাধ্যমেও কিন্তু আমি মানব সম্পদের উৎসের প্রয়োজন মেটাতে পারি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে শূন্য পদ সৃষ্টি করা হয় এবং সেই পদ পূরণের জন্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতির মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ করা সম্ভব হয়। তার মানে এটি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের একটি অভ্যন্তরীণ উৎস। প্রমোশন মানে দায় দায়িত্ব বেড়ে যাওয়া এবং আগের থেকে উচ্চস্থ পদে চলে যাওয়া। 2 নম্বর যে পয়েন্টটি এখানে বলা হয়েছে এক্সিস্টিং ওয়ার্কার রিকমেন্ডেশন, অর্থাৎ কর্মরত কর্মীদের সুপারিশ। প্রতিষ্ঠানে যে সকল কর্মী কর্মরত রয়েছেন তাদের সুপারিশের মাধ্যমেও প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। তাদের কর্মরত কর্মীদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি মানব সম্পদ সংগ্রহের সোর্স হতে পারে। এটিও একটি
অভ্যন্তরীণ উৎস। 3 নম্বরের যে পয়েন্টটির কথা আমরা বোর্ডে লিখেছি দেখেন, বলা হয়েছে পার্মানেন্ট অফ টেম্পোরারি ওয়ার্কার, অর্থাৎ অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ। অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী, কাজের প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানে আমরা অস্থায়ী কর্মী নিয়োগ দেই। পরবর্তীতে এই অস্থায়ী কর্মীদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী আমরা কর্মী সংগ্রহ করতে পারি। এটিও প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ উৎস মানব সম্পদ সংগ্রহের। 4 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ট্রান্সফার, অর্থাৎ বদলি। দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের কোনো বিভাগে কর্ম নেই, অর্থাৎ প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীরা আছে কিন্তু তাদের তেমন একটা কাজ নেই। এক্ষেত্রে যেই বিভাগে কাজ বেশি সেই বিভাগে তাদেরকে ট্রান্সফারের অর্থাৎ বদলির মাধ্যমেও মানব সম্পদ সংগ্রহের ব্যবস্থা করা যায়। এক্ষেত্রে এটিও একটি মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎস হিসাবে বিবেচিত। এরপরে বলা হচ্ছে রিঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পুনঃনিয়োগ। রিঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে কখনো কখনো দেখা যায় প্রতিষ্ঠান কোনো কর্মীকে ছাঁটাই করে ফেলে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ছাঁটাইকৃত কর্মীদেরকেই আবার প্রতিষ্ঠানে পুনঃনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান মানব সম্পদ সংগ্রহ করতে পারে। এটিও মানব সম্পদ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস। একেবারে শেষে যে পয়েন্টটি রয়েছে অভ্যন্তরীণ উৎসের, সেটি হচ্ছে রিকমেন্ডেশন অফ ট্রেড ইউনিয়ন, অর্থাৎ শ্রমিক সংঘের সুপারিশ। অনেক সময় মানব সম্পদ সংগ্রহ হয় শ্রমিক সংঘের সুপারিশের কারণে। এক্ষেত্রে একটু ঝুঁকি রয়েছে, অনেক সময় অযোগ্য ব্যক্তি মানব সম্পদ সংগ্রহের কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা যে প্রথম 6টি পয়েন্ট এখানে লিখেছি, প্রথমটি হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কার প্রমোশন, অর্থাৎ কর্মরত কর্মীদের পদোন্নতি। 2 নম্বর রয়েছে এক্সিস্টিং ওয়ার্কার রিকমেন্ডেশন, অর্থাৎ কর্মরত কর্মীদের সুপারিশ। 4 নম্বরে রয়েছে 3 নম্বরে রয়েছে পার্মানেন্ট অফ টেম্পোরারি ওয়ার্কার, অর্থাৎ অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ। 4 নম্বর রয়েছে ট্রান্সফার, অর্থাৎ বদলি। 5 নম্বরে রয়েছে রিঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পুনঃনিয়োগ। এবং 6 নম্বরে যে কথাটি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে রিকমেন্ডেশন অফ ট্রেড ইউনিয়ন, অর্থাৎ শ্রমিক সংঘের সুপারিশ। এই পয়েন্টগুলো হচ্ছে মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। দেখেন, এবার হচ্ছে মানব সম্পদ সংগ্রহের এক্সটার্নাল সোর্স, অর্থাৎ বাহ্যিক উৎস, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন মানব সম্পদ সংগ্রহ করা হয় তখন সেটাকে বলা হয় মানব সম্পদ সংগ্রহের বাহ্যিক উৎস, অর্থাৎ বাইরের উৎস। দেখেন, প্রথম পয়েন্টটি বলা হয়েছে ইন্টারনেট মানব সম্পদ সংগ্রহের বাহ্যিক অর্থাৎ বাইরের একটি উৎস। এর মাধ্যমেও প্রতিষ্ঠান মানব সম্পদ সংগ্রহ করতে পারে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মধ্যে মানব সম্পদ সংগ্রহের ব্যাপারে অনেক ধরনের তথ্য আছে। যেমন বাংলাদেশে একটি ওয়েবসাইট রয়েছে bdjob.com। এই bdjob.com-এ একটি প্রতিষ্ঠান চাইলে মানব সম্পদের চাহিদা দিতে পারে, এখান থেকেও মানব সম্পদ সংগ্রহ করা সম্ভব হয়। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেও মানব সম্পদ সংগ্রহ করার প্রক্রিয়াটি রয়েছে। 2 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমেও একটি প্রতিষ্ঠান মানব সম্পদ সংগ্রহ করতে পারে। কিভাবে? প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী একটি প্রতিষ্ঠান সংবাদপত্র, টিভি, রেডিও, তারপরে ডিশ, অ্যান্টেনা ইত্যাদির মধ্যে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী মানব সম্পদ সংগ্রহের জন্য বিজ্ঞাপন দিতে পারে। তাহলে বিজ্ঞাপন মানব সম্পদ সংগ্রহের একটি অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচিত। এরপরে রয়েছে এমপ্লয়মেন্ট এজেন্সি, মানব সম্পদ বিনিয়োগ সংস্থা। এই সংস্থা একটি প্রতিষ্ঠানের মানব সম্পদের সরবরাহ তৈরি করে, অর্থাৎ এই সংস্থার মধ্যে বিভিন্ন চাকরি প্রত্যাশী লোক তাদের তথ্য দিয়ে থাকে। প্রতিষ্ঠান প্রয়োজন মাফিক সেই প্রার্থীদেরকে সংগ্রহ করে থাকে। দেখেন, 4 নম্বরে বলছে ট্যালেন্ট হান্টিং, অর্থাৎ মেধা শিকার। বর্তমান যুগে ট্যালেন্ট হান্টিং একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উৎস হিসাবে বিবেচিত মানব সম্পদ সংগ্রহের। এক্ষেত্রে যেই মূল বিষয়টি সেটি হচ্ছে যোগ্য এবং দক্ষ, অন্য প্রতিষ্ঠানের যোগ্য এবং দক্ষ লোককে
প্রলোভন দেখিয়ে নিজের প্রতিষ্ঠানে নিয়ে আসার প্রক্রিয়া, এটি হচ্ছে মূলত ট্যালেন্ট হান্টিং। যদিও এই বিষয়টি অনেকে বলে থাকেন অনৈতিক, কিন্তু আধুনিক যে বাংলাদেশের যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে, এই বেসরকারি ব্যাংকগুলো তাদের কর্মী সংগ্রহের ক্ষেত্রে এই নিয়মটি বেশি ব্যবহার করে থাকে। তারপরে দেখেন এখানে বলা হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান তার চাহিদা অনুযায়ী এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে থেকেও মানব সম্পদ সংগ্রহ করতে পারে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ও মানব সম্পদ সংগ্রহের একটি বাহ্যিক উৎস হিসেবে বিবেচিত হয়। এরপর আছে ক্যাজুয়াল অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ নৈমিত্তিক আবেদনকারী। নৈমিত্তিক আবেদনকারী কারা? যারা প্রতিষ্ঠান কোনো বিজ্ঞাপন দেয়নি, কিন্তু আবেদন প্রার্থী নিজেই প্রতিষ্ঠানে তার সিবি ডট করে এসেছে, যাতে করে যখন প্রতিষ্ঠানের লোক নিয়োগ দেওয়া হবে তখন যেন তাদের বিষয়টি বিবেচনা করে। এটাই হচ্ছে নৈমিত্তিক আবেদনকারী, অর্থাৎ ক্যাজুয়াল অ্যাপ্লিক্যান্ট। এরপরে দেখেন 7 নম্বরে যে পয়েন্টটি রয়েছে, প্রিয় শিক্ষার্থী, বলা হয়েছে পার্ট টাইম ওয়ার্কার, অর্থাৎ খণ্ডকালীন কর্মী। খণ্ডকালীন কর্মীদের মধ্য থেকেও আপনি কি করতে পারেন? মানব সম্পদের চাহিদা পূরণ করতে পারেন, অর্থাৎ মানব সম্পদ সংগ্রহ করা হয়ে থাকে। খণ্ডকালীন কর্মীরা অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কাজ করে এবং প্রয়োজন শেষে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান যখন মনে করে এদের নিকট থেকেও প্রতিষ্ঠান মানব সম্পদ সংগ্রহ করতে পারে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এরপরে রয়েছে স্পেশাল কনসালটেন্ট, অর্থাৎ বিশেষ পরামর্শদাতাও প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস হিসেবে বাহ্যিক উৎস হিসেবে কাজ করতে পারে। যেমন বিশেষ পরামর্শদাতা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে ট্রাভেলিং টু ভেরিয়াস প্লেসেস, অর্থাৎ বিভিন্ন স্থানে ভ্রমণের মাধ্যমেও প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। এটিও প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচিত। প্রিয় শিক্ষার্থী, তার মানে আমরা এই মানব সম্পদ সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে এখানে আলোচনা করলাম। যেমন আমরা প্রথমে বলেছি এক্সিস্টিং ওয়ার্কার প্রমোশন, অর্থাৎ কর্মরত কর্মীদের মধ্যে পদোন্নতি। 2 নম্বর বলেছি এক্সিস্টিং ওয়ার্কার রিকমেন্ডেশন, অর্থাৎ কর্মরত কর্মীদের মধ্য থেকে সুপারিশ। 3 নম্বর বলেছি পার্মানেন্ট অফ টেম্পোরারি ওয়ার্কার, অর্থাৎ অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ। 4 নম্বর বলেছি আমরা ট্রান্সফার, অর্থাৎ বদলি। 5 নম্বর আমরা বলেছি রিঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পুনঃনিয়োগ। 6 নম্বর আমরা বলেছি রিকমেন্ডেশন অফ ট্রেড ইউনিয়ন, অর্থাৎ শ্রমিক সংঘের সুপারিশ। এরপরে আমরা বলেছি ইন্টারনেট। এরপরে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপন। এরপরে বলেছি এমপ্লয়মেন্ট এজেন্সি, অর্থাৎ মানব সম্পদ বিনিয়োগ সংস্থা। এরপরে বলেছি ট্যালেন্ট হান্টিং, অর্থাৎ মেধা শিকার। 5 নম্বরে আমরা বলেছি এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান। 6 নম্বর আমরা বলেছি ক্যাজুয়াল অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ নৈমিত্তিক আবেদনকারী। এরপর আমরা বলেছি পার্ট টাইম ওয়ার্কার, অর্থাৎ খণ্ডকালীন কর্মী। এরপরে আমরা বলেছি স্পেশাল কনসালটেন্ট, অর্থাৎ বিশেষ পরামর্শদাতা। লাস্টে একেবারে শেষে আমরা আলোচনা করেছি ট্রাভেলিং টু ভেরিয়াস প্লেসেস, অর্থাৎ বিভিন্ন স্থানে ভ্রমণ। প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি। আপনাদের যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্টসের মধ্যে কমেন্টস করে বলবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসেন আমরা পরবর্তী প্রশ্নটি সম্পর্কে বলবো। দেখেন এখানে বলা হয়েছে প্রিন্সিপাল অফ হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট, অর্থাৎ মানব সম্পদ সংগ্রহের নীতিগুলো কি কি। দেখেন প্রথম যে নীতিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ নিউ রিক্রুটমেন্ট। আমি আবারও বলছি, প্রথম যে পয়েন্টটি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ নিউ রিক্রুটমেন্ট, অর্থাৎ নতুন কর্মী সংগ্রহের সাথে সম্পর্কিত নীতি। একটি প্রতিষ্ঠানের নতুন কর্মীর ধরন কি হবে,
আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠানের নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে কি ধরনের নীতিমালা প্রতিষ্ঠানের থাকবে সেই বিষয়টি এখানে বিবেচিত। একটি প্রতিষ্ঠান কি ধরনের শ্রমিক নিয়োগ দিবে, অর্থাৎ কি ধরনের কর্মী নিয়োগ দিবে, শিক্ষিত কর্মী নিয়োগ দিবে নাকি অশিক্ষিত কর্মী নিয়োগ দিবে। একটি প্রতিষ্ঠানের এই ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান কি মুসলিম কর্মী নিয়োগ দিবে নাকি অমুসলিম কর্মী নিয়োগ দিবে, নাকি জাতি জাতি নির্বাচন করবে, জাতি বর্ণ, এবং এই বিষয়গুলো এই নীতির ক্ষেত্রে খুবই বিবেচনায় রাখতে হবে। 2 নম্বর বলা হয়েছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ইন্টারনাল রিক্রুটমেন্ট, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়োগের ক্ষেত্রে, অভ্যন্তরীণ উৎসের নিয়োগের ক্ষেত্রে কি নীতি গ্রহণ করা হবে এই বিষয়টি এখানে পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে। বিষয়টি হচ্ছে অভ্যন্তরীণ 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 নিয়োগের ক্ষেত্রে কি ধরনের নীতিমালা, অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের ক্ষেত্রে কি ধরনের নীতি নেওয়া হবে এই বিষয়টি এখানে স্পষ্ট করে বলা রয়েছে। 3 নম্বর বলা হয়েছে প্রিন্সিপাল রিলেটেড উইথ প্রমোশন, অর্থাৎ পদোন্নতির কি ধরনের নীতি প্রতিষ্ঠান নিবে, পদোন্নতি দিতে গেলে প্রতিষ্ঠান কোন কোন বিষয়গুলো বিবেচনা করবে, একটি প্রতিষ্ঠানের সেই নীতিগুলো অবশ্যই থাকতে হবে। 4 নম্বর বলা হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ডিসমিসাল, অর্থাৎ পদচ্যুতির ক্ষেত্রে প্রতিষ্ঠান কোন ধরনের নিয়ম নীতি ফলো করবে এখানে সেই বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে, অথবা প্রতিষ্ঠান কোন ধরনের কাজ করলে একজন কর্মীকে পদ থেকে পদচ্যুত করতে পারবে সেই বিষয়টি বিস্তারিত এই নীতিতে বলা থাকবে। পরের পয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণের ক্ষেত্রে কি ধরনের নীতি গ্রহণ করা হবে। একটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ বলতে বোঝানো হয় যে কর্মীদেরকে কাজে দক্ষ করে গড়ে তোলা, কর্মীদেরকে দক্ষ করে গড়ে তুলতে গেলে কি ধরনের নীতিমালা নিবে প্রতিষ্ঠান সেটি এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। প্রিন্সিপাল রিলেটেড উইথ সোর্স সিলেকশন, উৎস নির্বাচনের নীতিও খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কোন উৎস থেকে প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করবে, অভ্যন্তরীণ উৎস থেকে নাকি বাহ্যিক উৎস থেকে, প্রতিষ্ঠান কোন নীতি গ্রহণ করে সেটি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে যেই নীতিগুলো মেনে চলে সেই নীতিগুলোর প্রথম পয়েন্টটি হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ নিউ রিক্রুটমেন্ট, 2 নম্বরে বলা হয়েছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ইন্টারনাল রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রথম পয়েন্টটি হচ্ছে নতুন কর্মী সংগ্রহের সাথে সম্পর্কিত নীতি, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে অভ্যন্তরীণ নিয়োগের ক্ষেত্রে সম্পর্কিত নীতি, 3 নম্বরটি হচ্ছে পদোন্নতি গ্রহণের ক্ষেত্রে সম্পর্কিত নীতি, এবং 4 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ডিসমিসাল, অর্থাৎ পদচ্যুতি গ্রহণের ক্ষেত্রে নীতি, 5 নম্বরটি হচ্ছে প্রিন্সিপাল রিলেটেড উইথ ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে নীতি, এবং 6 নম্বর বলা হয়েছে প্রিন্সিপাল রিলেটেড উইথ সোর্স সিলেকশন, অর্থাৎ উৎস নির্বাচনের ক্ষেত্রে নীতি। তার মানে আমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারলাম। আমরা এবার 3 নম্বর প্রশ্নটিতে চলে যাব। দেখেন 3 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, হিউম্যান রিসোর্স সিলেকশন প্রসেস, অর্থাৎ মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া। আমরা এখন শিখব মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া কিভাবে করা হয়। নাম্বার 1 বলা হয়েছে রিসিভিং অ্যান্ড শর্টিং অফ অ্যাপ্লিকেশন, এটার অর্থ হচ্ছে আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। একটি প্রতিষ্ঠানের কর্মীরা প্রথমেই বিজ্ঞপ্তি দেখে প্রতিষ্ঠানে প্রথমে আবেদন করে, আবেদনের ক্ষেত্রে বিজ্ঞাপনের ভিত্তিতে চাকরি কি ধরনের চাকরি সে চায়, কি ধরনের চাকরির ব্যাপারে ডিমান্ড করা হয়েছে সেই অনুযায়ী সে আবেদনপত্র তৈরি করবে। আবেদনপত্রের বিষয়গুলো অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর হতে হবে, বিষয়ভিত্তিক কথা আবেদনপত্রের মধ্যে থাকতে হবে, বিষয়ের বাইরে যদি কোনো কথা আবেদনপত্রের মধ্যে থাকে তাহলে সেই আবেদনটি বাতিল বলে গণ্য হবে। 2 নম্বর যে পয়েন্টটি এখানে বলা হয়েছে টেকিং এমপ্লয়ি টেস্ট, অর্থাৎ চাকরির পরীক্ষা। এক্ষেত্রে প্রতিষ্ঠান সাধারণত 2টি পরীক্ষা নিয়ে থাকে, একটি হচ্ছে লিখিত পরীক্ষা আর একটি হচ্ছে মৌখিক পরীক্ষা। তবে এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়। প্রথমটি হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ প্রাথমিক পরীক্ষা, যেই ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা
অনেক থাকে, সেই ক্ষেত্রে এই প্রাইমারি টেস্ট অথবা প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। এখানে MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। 2 নম্বরে বলছে সাবজেক্টিভ রিটেন টেস্ট, অর্থাৎ বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা। যারা MCQ টেস্টে ভালো ফলাফল করে তাদের জন্যই সাবজেক্টিভ রিটেন টেস্ট অর্থাৎ বিষয়ভিত্তিক পরীক্ষা তাদের জন্যই। এখানে 100 মার্কের পরীক্ষা থাকে বিষয়ভিত্তিকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি নিয়ে 100 নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা অথবা টেস্ট হয়ে থাকে। এরপরে 3 নম্বর হচ্ছে সি নম্বর, অর্থাৎ 2 নম্বরের সাব অপশন সি নম্বরে বলা হয়েছে সাইকোলজিক্যাল টেস্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক পরীক্ষা। চাকরির প্রাথমিক এবং বিষয়ভিত্তিক পরীক্ষা পাশ করার পর একজন মানব সম্পদ অর্থাৎ একজন কর্মীর মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়। মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে বুদ্ধিমত্তা পরীক্ষা, অভিজ্ঞা পরীক্ষা, ধৈর্য পরীক্ষা ইত্যাদি পরীক্ষা নিয়ে কর্মীদেরকে পরীক্ষা করা হয়। এরপরে বলছে টেকিং ইন্টারভিউ। টেকিং ইন্টারভিউ মানে হচ্ছে কর্মীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। চাকরির দাতা অর্থাৎ নিয়োগদাতা এবং চাকরি প্রত্যাশী ব্যক্তি প্রথমবারের মতো এই ক্ষেত্রে মিলিত হয়। সাক্ষাৎকারের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর বাচনভঙ্গি এবং আবেদনকারীর চেহারা, আবেদনকারীর বুদ্ধিমত্তা ইত্যাদি পরীক্ষা করা হয়। 4 নম্বরে বলছে সার্চিং ব্যাকগ্রাউন্ড। একজন আবেদনকারীর চাকরির পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা, বিষয়ভিত্তিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, সাক্ষাৎকার পরীক্ষা ইত্যাদি পরীক্ষার পরে যখন সে সবগুলি ওভারকাম করে তখনই তার অতীত ইতিহাস সন্ধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। অতীত ইতিহাস সন্ধান করতে গিয়ে চাকরি প্রার্থীর সে যে প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছে সেখানে থেকে তথ্য নেওয়া হয় এবং খুবই সতর্কতার সাথে এই সকল তথ্য নেওয়া হয়, যাতে করে এখানে যাচাই বাছাই করা হয় সে কোনো অনৈতিক কাজের সাথে অথবা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিল কি না। এই বিষয়গুলো এই অতীত ইতিহাসের ক্ষেত্রে সে প্রতিষ্ঠান খুবই সতর্কতার সাথে এই ব্যাপারটি বিবেচনা করে। এরপরে রয়েছে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যেমন সামরিক বাহিনীর ক্ষেত্রে শারীরিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে একজন আবেদনকারীর শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়। একেবারে দেখেন 5 নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে ফাইনাল সিলেকশন অর্থাৎ চূড়ান্ত নির্বাচন। আমাদের এখানে বলা হয়েছে যে আবেদনপত্র গ্রহণ ও বাছাই, তারপরে হচ্ছে চাকরির পরীক্ষা, এরপরে রয়েছে অতীত ইতিহাস, এরপরে রয়েছে শারীরিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো একজন আবেদনকর্মী এই সমস্ত পরীক্ষাগুলো যখন চূড়ান্তভাবে শেষ করে তখনই প্রতিষ্ঠান নিয়োগকর্তা তাকে চূড়ান্তভাবে নির্বাচন করে নথি তৈরি করে এবং এই নথি প্রতিষ্ঠানের উচ্চ স্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফেলে। এরপরে রয়েছে সেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার। একজন কর্মীকে চূড়ান্ত নির্বাচনের পরে তার নিকট নিয়োগপত্র প্রেরণ করা হয় এবং নিয়োগপত্রের মধ্যে একজন কর্মীর চাকরির ধরন, বেতন কাঠামো, সুযোগ সুবিধা, দায় দায়িত্ব ইত্যাদি এই নিয়োগপত্রের মধ্যে বর্ণনা দেওয়া থাকে। এরপরে যে শেষ প্রক্রিয়াটি সেটা হচ্ছে রিসিভিং জয়নিং লেটার অর্থাৎ যোগদানপত্র গ্রহণ। একজন কর্মী যখন প্রতিষ্ঠানে যোগদান করে তখন তাকে যোগদানপত্র প্রদানের মাধ্যমে তার নির্বাচনের কাজটি সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এখানে আমরা যে প্রশ্নটি শিখলাম সেটি হচ্ছে মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ার প্রথম যে পয়েন্টটি আমরা শিখেছিলাম সেটি ছিল রিসিভিং অ্যান্ড শর্টিং অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র গ্রহণ ও বাছাই। 2 নম্বরে ছিল টেকিং এমপ্লয় টেস্ট অর্থাৎ চাকরির পরীক্ষা। এই পয়েন্টের মধ্যে আরো কিছু সাব পয়েন্ট রয়েছে, যেমন প্রিলিমিনারি টেস্ট প্রাথমিক পরীক্ষা, সাবজেক্টিভ রিটেন টেস্ট বিষয়ভিত্তিক পরীক্ষা, সাইকোলজিক্যাল টেস্ট মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং রয়েছে
টেকিং ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণ। এরপরে রয়েছে সার্চিং ব্যাকগ্রাউন্ড, অতীত ইতিহাস অনুসন্ধান। ফিজিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা। এরপরে রয়েছে ফাইনাল সিলেকশন অর্থাৎ চূড়ান্ত নির্বাচন। এরপর হচ্ছে সেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থ হচ্ছে নিয়োগপত্র পাঠানো। একেবারে শেষ পয়েন্টটি হচ্ছে রিসিভিং জয়নিং লেটার অর্থাৎ যোগদানপত্র গ্রহণ। এরপরে দেখেন যে লাস্ট যেই প্রশ্নটি আমাদের আজকে রয়েছে সেটি হচ্ছে কনসিডারেবল ফ্যাক্টর টু সিলেক্ট হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো এখানে যে প্রথম পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট অর্থাৎ সে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় আনতে হবে। যে সমস্ত কাজে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বেশি দরকার সেই সমস্ত কাজে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আবার যে সমস্ত কাজে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা তেমন একটা গুরুত্ব নেই সেই সমস্ত ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব আমরা দিব না। তবে খেয়াল রাখতে হবে যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি চাকরি প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বলছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ মানসিক এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। একজন কর্মীর কাজে মানসিক এবং শারীরিক দক্ষতার যে বিষয়টি সেটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। একটি কর্মী নিয়োগদানের একটি কর্মী নির্বাচনের ক্ষেত্রে এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দুটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি বলছে ওয়ার্ক লিভিং টেন্ডেন্সি অর্থাৎ কর্মত্যাগের প্রবণতা। কর্মত্যাগের প্রবণতাও একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ নির্বাচনের একটি বিবেচনার বিষয়। যদি কর্মীরা কর্মত্যাগের প্রবণতা থাকে সেটিও একটি বিবেচনার বিষয় হিসেবে কাজ করবে। 4 নম্বর রয়েছে নেচার অফ অর্গানাইজেশন অর্থাৎ অর্গানাইজেশনের অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতিও এই মানব সম্পদ নির্বাচনের একটি বিবেচনার বিষয়। 5 নম্বর রয়েছে নেচার অফ জব অর্থাৎ চাকরির ধরনও মানব সম্পদ নির্বাচনের একটি বিবেচনার বিষয়। 6 নম্বর রয়েছে সিলেকশন মেথড অর্থাৎ নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি কি ধরনের হবে, নির্বাচন পদ্ধতিটি কি সাময়িক হবে নাকি অনেক সময় পর্যন্ত হবে সেই বিষয়টিও মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 7 নম্বরে রয়েছে সোর্স অর্থাৎ উৎস। কোন উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করা হবে, অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে নাকি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করা হবে এই বিষয়টিও মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে। এরপরে রয়েছে পে স্ট্রাকচার অর্থাৎ বেতন কাঠামো। বেতন কাঠামো কি উচ্চ হারের হবে নাকি বেতন কাঠামো নিম্ন হারের হবে এই বিষয়টিও এই মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একেবারে শেষে রয়েছে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগের ধরন। নিয়োগের ধরন কি খণ্ডকালীন হবে নাকি স্বল্পকালীন হবে নাকি দীর্ঘমেয়াদী হবে এই বিষয়টিও বিবেচনায় আমাদের রাখতে হবে। অর্থাৎ এই একজন অর্থাৎ মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রতিষ্ঠানকে বিবেচনা রাখতে হয় সেগুলোর 1 নম্বরটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের অর্থাৎ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এটা বিবেচনা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিলিটি মানসিক এবং শারীরিক যে দক্ষতা সেটির কি অবস্থা সেটিও বিবেচনা রাখতে হবে। 3 নম্বর বলছে ওয়ার্ক লিভিং টেন্ডেন্সি অর্থাৎ কর্মত্যাগের প্রবণতা এটিও বিবেচনা করতে হবে। 4 নম্বর বলছে নেচার অফ অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতি কি ধরনের সেই বিষয়টিও মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি নেচার অফ জব, সিলেকশন মেথড, সোর্স, পে স্ট্রাকচার, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের যে চ্যাপ্টারটি ছিল সেটি ছিল মানব সম্পদ সংগ্রহ এবং মানব সম্পদ নির্বাচন। আমরা আজকে যে পাঠগুলো আলোচনা করেছিলাম সেটি ছিল এরকম যে মানব সম্পদ সংগ্রহ কি, মানব সম্পদ নির্বাচন কি, মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো কি কি, মানব সম্পদ সংগ্রহের নীতিমালা কি, মানব সম্পদ নির্বাচনের প্রক্রিয়াটি কি এবং একেবারে শেষে যে প্রশ্নটি পড়েছি সেটি হচ্ছে মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি। আমরা
এই যে প্রশ্নগুলো পড়েছি সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। যদি কোনো প্রশ্নের মধ্যে যদি কোনো জায়গায় দিয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবেন, আমি আপনাদের চেষ্টা করব সমস্যার সমাধান করে দিতে। বাসায় অবশ্যই অবহেলা করবেন না পড়াশোনার মধ্যে, আপনারা সকলে বাসার মধ্যে পড়াশোনা চালিয়ে যাবেন। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে এবং আপনাদের পড়াশোনা যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে আসলে অনলাইন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।